বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। এখানে খাওয়ার জল কোথায় পাওয়া যায়? ও মশাই, শুনছেন? বলি, এখানে খাওয়ার জল কাছাকাছি কোথাও পাওয়া যায়? এই বুড়ো নোংরা মাতাল, কথার জবাব দিচ্ছিস না যে বড়? জানিস আমি কে? আর নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না কার্ল এবসেন। হাজার হোক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, সিভিলিয়ানদের কাছ থেকে অন্তত মিনিমাম রেসপেক্টটা আশা করেই থাকেন তিনি। আর সেটা যদি হয় রাস্তার ধারে পড়ে থাকা এক বুড়ো মাতালের উপেক্ষা, তাহলে মেজাজের আর দোষ কি? সজোরে কষিয়ে দিলেন একটা লাথি। বুড়োর ওই বিকট উঁচু হয়ে থাকা পেটখানাকে লক্ষ্য করে ভোঁত করে একটা বিশ্রী শব্দ করে জেগে উঠল বুড়োটা। আর শুরু হলো তার অকথ্য ভাষায় সাপ সাপান্ত। পরক্ষণেই কাঠের বুটের একটা সজোরে লাথি এসে পড়ল তার চোয়ালে, আর খিনকি দিয়ে রক্তের ধারা নেমে এসে নোংরা জামাটাকে আরো নোংরা করে দিল। না, এবার কিন্তু আর কার্ল নন, এই লাথিটা ছিল সার্জেন্ট স্যামুয়েলের। সে ব্রিগেডিয়ারের পুত্র সন্তান, সদ্য কিনা নতুন বাড়িতে কার্ল আর তার স্ত্রীকে পৌঁছে দিতে এসেছিল। স্যামুয়েল হুঙ্কার দিয়ে বলে উঠল, আর একটা খারাপ কথা বলবি তো এই বন্দুকের সব কটা গুলি তোর ওই নোংরা মুখে ভরে দিয়ে মুখটা চিরতরের জন্য বন্ধ করে দেবো শয়তান বুড়ো। এমন কান কাটা নির্লজ্জ মানুষ আগে দেখিনি বাবু। মার খাওয়ার পরেও কিরকম হেসে যাচ্ছে দেখো। ওর হাসি আমি আজই বন্ধ করে দিচ্ছি। বন্দুক হাতে নিয়ে পাগলা বুড়োটার দিকে তেড়ে গেল স্যামুয়েল। তোমরা শুরু করেছোটা কি বলো তো? একটা নতুন জায়গায় নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সেখানেও অকারণ রক্তপাত, সর্বক্ষণ শুধু যুদ্ধ, গোলা, বন্দুক। গাড়ি থেকে যিনি নেমে এলেন তাকে দেখে স্যামুয়েলের উদ্যত হাত থেমে গেল। মিসেস জ্যাসমিন এবসেন। মিস্টার কার্লের হুঙ্কারও যেন খানিকটা ম্লান হয়ে এলো সেই ব্যক্তিত্বময়ের সামনে। কি শুরু করেছো বলো তো? এভাবে বুড়ো মানুষকে কেউ মারধর করে? আপনি আপনি কিছু মনে করবেন না বাবা। এই বলে তিনি সেই ধুলো বালি আর রক্ত মাখা বৃদ্ধকে হাত ধরে তুলতে লাগলেন। স্যামুয়েলের হাত নিষ্পিস করতে লাগলো, কিন্তু কিচ্ছু করার নেই। মিসেস এবসেনের সামনে স্বয়ং ব্রিগেডিয়ার সাহেবই জুজু হয়ে থাকেন, আর সে তো না মা, আমার লাগেনি, আমার আর লাগে না, এসব আমার গা সওয়া হয়ে গেছে। আমি ওদের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমাদের সাথে চলুন, আপনার চিকিৎসার প্রয়োজন, আমাদের ভুল শুধরে নেওয়ার একটা শেষ সুযোগ করে দিন। আমি ভিক্ষুক মা, কারো দানের জিনিস নিতে আপত্তি করি না, কিন্তু অবজ্ঞার এক পাত্র জলও আমার কাছে বিষ তুল্য। তাছাড়া তোমরা নিজেরাই তো রাস্তা জানো না, আমাকে কিভাবে বয়ে নিয়ে যাবে? জেসমিন, অনেক অনেক আদিক্ষেতা করেছ। এবারে গাড়িতে ওঠো, অপাত্রে এভাবে ভালোবাসা দান করো না। কথাটা বিড়বিড় করে বলে ওঠেন কার্ল। বুড়োর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন মিসেস এবসেন। এই টিলাটা পেরিয়ে গেলে সামনে একটা পরিত্যক্ত সরাইখানা পড়বে, ওটাকে বাম দিকে রেখে ঢাল দিয়ে নেমে গেলেই একটা পাহাড়ি ঝর্ণা দেখতে পাবে। সেখানে প্রাণ ভরে তেষ্টা মিটিও মা, আর ওটা ছাড়িয়ে এগিয়ে গেলেই তোমরা তোমাদের গন্তব্যের রাস্তা পেয়ে যাবে। কি উত্তর দেবেন ঠিক বুঝে উঠতে পারেন না মিসেস এবসেন। কার্ল এবসেন এসে প্রায় জোর করেই তাকে ঘোড়ার গাড়িতে তুলে দেন।
স্যামুয়েলও চেপে বসে তার ঘোড়াতে। এক রাশ ধুলো উড়িয়ে আবার তাদের যাত্রা শুরু হয়। শুধু মিসেস এবসেন গাড়ির ছোট্ট জানলাটা দিয়ে এক দৃষ্টিতে দেখতে থাকেন সেই বুড়োটাকে। একইভাবে ফাটা ঠোঁটের রক্ত চাটতে চাটতে দাঁত বের করে হেসে চলেছে সেই বুড়োটা। মরবি মরবি শালা, সব কটা মরবি, কিন্তু তোরা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারবি না তোদের অন্তিম পরিণতি কি আসতে চলেছে। অভিশাপের রাত নেমে আসবে তোদের ওপর, কেউ বাঁচাতে আসবে না। খুব তেষ্টা না তোদের? তোরা মুক্তির তেষ্টা বুকে নিয়ে মাথা খুঁড়ে মরবি, কেউ তোদের মুক্তি দেবে না। এমনকি তোদের পরম করুণাময় ঈশ্বরও না। হঠাৎ একটা দমকা হাওয়ার ঝাপটা আসে। বুড়োর অবিন্যস্ত কাঁচা পাকা চুলগুলো উড়তে থাকে। দূর থেকে দেখলে অনেকটা মাথার দুপাশে গজানো দুটো শিঙের মতো দেখতে লাগে। কিন্তু জ্যাসমিনের চোখে অবশ্য এগুলোর কিছুই ধরা পড়ে না, কারণ তাদের গাড়িটা অনেকক্ষণ টিলাটা অতিক্রম করে গেছে। তাদের আর দেখা যাচ্ছে না। নমস্কার, আমি কৌশিক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে এসেছি প্রফেসর সোম নিয়ে। আজ আপনারা শুনবেন কৌশিক সামন্তর কলমে প্রফেসর সোমের আরেকটি গল্প, যার নাম কবর খেকো কায়া। প্রফেসর সোম বইটি প্রকাশিত হয়েছে অরণ্যমন প্রকাশনী থেকে। তাহলে আর দেরি না করে শুরু করছি প্রফেসর সোম সিরিজের আরও একটি গল্প, কবর খেকো কায়া। কবর খেকো কোনো এন্টিটির কথা শুনেছ কোনোদিন? হ্যাঁ, কবর? আরে করো কি। প্রতি শনিবারের মতো আজ বিকেলেও প্রফেসর সোমের বসার ঘরে আড্ডা জমিয়েছিলাম নতুন গপ্প শোনার আশায়। সবে মাত্র গরম কাটলেটটায় কামড় বসিয়েছি, আর আচমকা এরকম বিচ্ছিরি প্রশ্নবান। বিষম খেয়ে গেলাম একটু। প্রফেসর জোর ডাক পাড়লেন, এই প্রহ্লাদ, এক গ্লাস জল দিয়ে যা। শুধু জল আর দুটো কুড়ি কাটলেট দিই? এই জন্যেই আমি প্রহ্লাদকে এত ভালোবাসি। কি কৌশিক, কাটলেটে আপত্তি নেই তো? আগে না, খাওয়া দাওয়ায় আমি খুব একটা আপত্তি করি না, আর সেটা যদি আবার প্রহ্লাদের হাতের বানানো হয়। 2 প্লেট কাটলেট আর 2 গ্লাস জল নামিয়ে প্রহ্লাদ চলে গেল। মাঝে অনেকটা গ্যাপ পড়ে গেছিল, তাই আমি আবার প্রশ্ন জুড়লাম। হ্যাঁ, ওই কি বলছিলেন যেন প্রফেসর, কবর খেকো এন্টিটি বলতে? ও হ্যাঁ, দেখো, পৃথিবীর অনেক দেশেই এরকম কিছু জিনিস খুঁজে পাওয়া গেছে যারা কবরের ভেতরকার অবশিষ্টের উপর জীবন ধারণ করে। জিনিস বললাম কারণ কিছু ক্ষেত্রে সেটা কোনো গাছ, কোথাও আবার কিছু অদ্ভুত জীব, আবার কোথাও কিছু প্যারানর্মাল এন্টিটি। আপনি নিশ্চয়ই গাছপালা কিংবা জীবজন্তু নিয়ে বলবেন না, ওই প্যারানর্মাল ইয়ে নিয়েই? আরে না হে বন্ধু, এই জগতে এমন কিছু নর্মাল সাবস্টেন্স আছে যারা প্যারানর্মালকেও নিরামিষ বানিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, আজকের গল্পটা ওই তুমি যা বললে তা নিয়ে। ঘৌলের নাম শুনেছ? ঘৌল? আগে না, সেটা আবার কি বস্তু? আরব্য রজনী বা অ্যারাবিয়ান নাইটস পড়া আছে নিশ্চয়ই।
হ্যাঁ, ট্রান্সলেটেড ভার্সনটা পড়েছি, আর টিভিতেও তো দেখেছি। বেসিক্যালি এনসিয়েন্ট আরব ফোকলোর থেকেই এর উৎপত্তি। আরব্য রজনীতে এর বর্ণনা পাওয়া যায়। অনেক রকম সংজ্ঞা থাকলেও পাতি কথায় বলতে গেলে এক প্রকার মনস্টার বা ইভিল, এমনই স্পিরিট যারা এখনো পুরোপুরি পৃথিবীর মায়া কাটাতে পারেনি। কবরখানার আশেপাশে এদের অবস্থান। মৃত ব্যক্তির শরীরের পচা গলা অবশিষ্টতেই এরা পুষ্টি সংগ্রহ করে। বলতে পারো পরজীবী টাইপ। তা এদের সাথে আপনার এনকাউন্টার হলো কিভাবে? আবার গেছিলেন নাকি? না, হে, খোদ ইংল্যান্ডের বুকে। বলেন কি? একটু ব্যাপারটা খুলে বলুন না, প্লিজ প্লিজ প্লিজ। ধীরে বৎস, ধীরে সব বলবো। তার আগে প্রহ্লাদের হাতের এক কাপ কড়া করে কফি হয়ে যাক, কি বলো? হ্যাঁ, এই প্রহ্লাদ, শুনছিস? এই কোথায় গেলি রে হতবাকা? প্রফেসর সোম ভেতরে গেলেন। আমিও বেশ নড়ে চড়ে জমাট হয়ে বসলাম একটা নতুন রোমহর্ষক গপ্পের অপেক্ষায়। না না না, এটা কিছুতেই সম্ভব নয়। আপনি যেটা বলতে চাইছেন। কেন কেন হতে পারে না? আপনি কি বলতে চাইছেন আমি এখানে গাঁজাখুরি গল্প শোনাচ্ছি এতগুলো মানিগুণী লোকের সামনে? তা তো আমি বলিনি। তাহলে আপনি ঠিক কি বলতে চাইছেন একটু খুলে বলুন মশাই। আপনার বয়স হয়েছে, রাতে কম আলোয় কি দেখতে কি দেখেছেন তার ঠিক আছে? মশাই, বয়স আমার হয়েছে ঠিকই, কিন্তু এখনো আমার দৃষ্টিশক্তি আপনার অভিজ্ঞতার থেকে অনেক বেশি প্রাঞ্জল। 3 যুদ্ধ লড়ে ফেললাম, আর আজ একজন গ্রাম্য স্কুল শিক্ষকের থেকে আমাকে, এই ব্রিগেডিয়ার কার্ল এপসনকে অভিজ্ঞতার পাঠ নিতে হবে? হাসালেন মশাই। 3 দিক পাহাড় আর ছোট ছোট টিলা দিয়ে ঘেরা একটা ছবির মতন সুন্দর গ্রাম ব্রিকলে। প্রতিবারের মতো এবারেও সপ্তাহান্তে গ্রামের শেরিফ মিস্টার উইলকিনসনের বাড়িতে সান্ধ্যকালীন বৈঠকে সামিল হয়েছিলেন গ্রামের 5 জন। যুদ্ধ, রাজনীতি, দর্শন, সিনেমা, নাটক কিছুই বাদ পড়তো না এই আলোচনায়। কিন্তু আজকে ব্যাপারটা ছিল অন্যরকম। একটা বিষয়কে কেন্দ্র করে তর্কটা ক্রমশ তরজায় রূপান্তরিত হচ্ছিল এক্স ব্রিগেডিয়ার মিস্টার এপসন আর রিটায়ার্ড স্কুল শিক্ষক মিস্টার থমাসের মধ্যে। গৃহকর্তা শেরিফ উইলকিনসন শেষে বাধ্য হলেন ব্যাপারটা ইন্টারফেয়ার করতে, নইলে এবার বাড়াবাড়ি হয়ে যেত। আপনারা ছেলে মানুষের মতো ঝগড়া করবেন না, যে যা যুক্তিতর্ক নিয়ে কথা বলুন, কিন্তু কেউ কারোর মর্যাদায় আঘাত দিয়ে প্লিজ কথা বলবেন না। এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। কি হলো আজ এত শোরগোল কেন? কি নিয়ে আবার খেপে গেলেন বুড়ো খোকারা? সবার চোখ দরজার দিকে। স্থানীয় চার্চের পাদ্রী জোসেফ এসেছেন। উনিও মাঝে মাঝে এই সান্ধ্য আড্ডায় যোগদান করে থাকেন। এই তো ফাদার এসেছেন। আপনি একদম ঠিক সময় এসেছেন ফাদার। এই তর্ক থামানোর একদম যোগ্য লোক পাওয়া গেছে। ধীরে ধীরে মাইসন, ধীরে। আগে তো আমাকে বলো কি হয়েছে? সবাই এত উত্তেজিত কেন? আমি বলছি ফাদার। এগিয়ে এলেন শেরিফ উইলকিনসন। আমাদের কার্ল আর থমাসের মধ্যে তর্ক লেগে গেছে একটা বিষয়কে নিয়ে। পারলে একমাত্র আপনি সাহায্য করতে পারেন। আচ্ছা, তা কি নিয়ে? আমাকে বলো, আমি হয়তো সাহায্য করতে পারি। গতকাল বেশ গভীর রাতে সে শহর থেকে গ্রামে ঢোকার সময় অদ্ভুত একটা অভিজ্ঞতার সাক্ষী হয়। বেশ তো, আমাকে বলো। তবে তুমি নয়, আমি থমাসের মুখ থেকেই সবটা শুনতে চাই। ওকে ফাদার। থমাস, তুমি শুরু করো। ধন্যবাদ ফাদার। গত রাত্রে আমার শহর থেকে আসতে বেশ দেরি হয়ে গিয়েছিল। অত্যধিক তুষারপাতে আটকা পড়ে যাওয়ায় চারিদিক একদম শুনশান, কোথাও জনমানুষ ছিল না রাস্তায়, আমি আর আমার ঘোড়ার গাড়ি ছাড়া। তখন 11টা বাজছিল। গ্রামে ঢোকার রাস্তায় যে পরিত্যক্ত কবরখানাটা পড়ে, ওইখানে এসেই বেশ বিপদে পড়ে গেল। ঘোড়া দুটো একদম দাঁড়িয়ে গেল, সে আর কিছুতেই এগোচ্ছে না। যতই ঘাড়ে হাত বুলিয়ে দিই, রেগে চাবুক মারি, 1 ইঞ্চিও নড়ছে না। গ্রামের মূল ফটক তখনও বেশ খানিকটা দূরে। কাউকে চিৎকার করে যে সাহায্য চাইব তারও উপায় নেই।
কি করব ভাবতে ভাবতেই হঠাৎ করে পাশের কবরখানা থেকে কিছু আওয়াজ ভেসে এলো। কেউ যেন সরে গেল। এই পথে আমি নতুন নই, তাই হিমেল রাতে নেকড়েদের আনাগোনা আমার ভালোই জানা আছে, ওতে আমি ডরি না। গাড়ি থেকে বন্দুকটা নামালাম। ভয় পেলে ওরা দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে, তাই এক হাতে বন্দুক আর এক হাতে লণ্ঠনটা উঁচিয়ে ধরলাম। কার্তুজ ভরে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলাম। দু একটা ফাঁকা আওয়াজেই ওরা ভেগে যায়, আগেও দেখেছি। কিন্তু এবারে আওয়াজটার পরিমাণ আরো বেড়ে গেল। খসখস করে কেউ বা কারা যেন মাটি খুঁড়ছে। হঠাৎ করেই ঘোড়াগুলো যেন পাগল হয়ে উঠল। আমার অতদিনের পোষা ঘোড়া, কিন্তু আমি নিজেই তাদের আর চিনতে পারছিলাম না। সে কি উন্মত্ত দাপাদাপি তাদের! কিছুতেই রোখা যাচ্ছিল না। হাতের বাঁধন ছাড়িয়ে আমাকে সেই পাষাণপুরীতে একা ফেলে রেখে দৌড় দিল। এবারে বেশ ভয় ভয় করতে লাগলো, কারণ এতক্ষণ কিছুটা হলেও দুটো অবলা প্রাণী অন্তত আমার সাথে ছিল। এবারে আমি সম্পূর্ণ একা। আমিও গ্রামের ফটকের দিকে দৌড় লাগাবো কিনা ভাবছি, হঠাৎ একটা বিশ্রী গন্ধে চারপাশটা ভরে গেল। হাতের লণ্ঠনের বাতিটা আরো বাড়িয়ে আমি কবরখানার দিকে একটু তুলে ধরতেই যা দেখলাম, আপনারা হয়তো ভাববেন আমি বানিয়ে বলছি, কিন্তু পবিত্র পিতার নামে শপথ করে বলছি, আমি যা বলছি তার এক বিন্দুও বানানো নয়। কি দেখলাম জানেন? একটা ভাঙা কবরের পাশে একটা ছায়ামূর্তি বসে। আমি কে কে বলে চিৎকার করতেই সেটা আমার দিকে ঘুরে তাকালো। ফাদার, কি ভয়ানক সেই দৃশ্য! তার দুটো রোমশ কালো হাতে ধরা একটা জীর্ণ কঙ্কাল। সদ্য কবর খুঁড়ে বের করা, যে সেটা বোঝাই যাচ্ছে। মুন্ডুর জায়গায় একটা গম্বুজ টাইপের জিনিস, তাতে দুটো ভাঁটার মতো গোল গোল চোখ, আর মুখের জায়গায় একটা কালো গর্ত, তার থেকে কষ বেরিয়ে পড়ছে। আমাকে দেখে সে পাত্তাই দিল না। সেই মুখ দিয়ে এক ছটকায় একখণ্ড হাড় ছিঁড়ে নিয়ে পরম আনন্দে চেবাতে লাগল। বিশ্বাস করুন আপনারা সবাই, এরপরে আমি কিভাবে যে পাগলের মতো দৌড়ে গ্রামে ফিরে এসেছি তা আমিও জানি না। পরম পিতার আশীর্বাদ না থাকলে আজ এখানে বসে এই কাহিনী আমি শোনাতে পারতাম না। এই পর্যন্ত বলে কাঁপতে থাকলেন মিস্টার থমাস। আহা, কেউ ওকে গরম দুধে ব্র্যান্ডি গুলে দাও, তাড়াতাড়ি দাও। তুমি চিন্তা করো না থমাস, সব ঠিক হয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করব, তুমি চিন্তা করো না। নিজের গলার ক্রুশটা থমাসের মাথায় ছুঁয়ে দিলেন ফাদার। সব তো শুনলেন, আপনার কি মত ফাদার? দেখো, ওর বর্ণনা শুনে যা মনে হচ্ছে ও খুব ভয় পেয়েছে। আর ভয় পেলে ভুল দেখাটা খুব স্বাভাবিক, কিন্তু ও যা দেখেছে তা একেবারে উড়িয়ে দেওয়ারও নয়। পবিত্র পিতার নামে শপথ করে ও মিথ্যে বলতে পারে না। তার মানে আপনিও কি ওর মতো বলতে চাইছেন যে এই বিজ্ঞানের যুগে হঠাৎ করে আকাশ ফুঁড়ে গ্রামের মধ্যে কবর খেকো ঘউল এসে হাজির হয়েছে? প্রশ্ন করলেন মিস্টার কার্ল। আমি কিছু বলতে চাইছি না, আমি সম্ভাবনার কথা বলছি মাইসন। আলো থাকলে অন্ধকার তো থাকবেই। মাফ করবেন ফাদার, আপনাকে সম্মান করেই বলছি, এই যুগে এসব কুসংস্কারকে প্রশ্রয় দেওয়াটাও একটা অপরাধ। কিন্তু আমি আগেও বলেছি আর আবারও বলছি, ওটা নেকড়েই হবে। বুড়ো থমাস ঘাবড়ে গিয়ে ভুলভাল দেখে এখন গপ্প ফাঁদছে। মাফ করবেন শরীফ সাহেব, আমার পক্ষে এই গাঁজাখুরি আলোচনায় আর অংশগ্রহণ করা সম্ভব নয়। সবাইকে অবাক করে দিয়ে হন হন করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কার্ল। হ্যাঁ, কি বলছিলাম যেন? ওই যে ওই ঘউল না কি একটা বললেন যে বেশ। ও হ্যাঁ,
দেখেছো কৌশিক, আসলে বয়স হচ্ছে তো, এর মধ্যেই ভুলে গেছি। ওয়েট, এক চুমুকে বাকি কফিটা শেষ করে মাগটা নামিয়ে রাখলেন প্রফেসর। আমি তখন বারনেটে কুষ্ঠরোগীদের নিয়ে একটা ক্যাম্প করছিলাম। হঠাৎ চার্চ থেকে খবর পাঠালো আমার সাথে একজন পাদ্রী জোসেফ দেখা করতে চান। উনি নাকি একটা কি সমস্যায় পড়েছেন। অনেকদিন হাতে কোনো কেস ছিল না, বুঝলে। যদিও উচিত নয়, তবু মনে মনে বেশ আনন্দই পেলাম। আর ফাদার জোসেফ কি বললেন? কি ধরনের সমস্যা? আরে ধীরে বৎস, ধীরে, গল্পের ফ্লো হারিয়ে যাবে তাড়াহুড়ো করলে। ফাদার জোসেফ আমাকে যা বলেছিলেন একদম ওনার ভাষাটাই আমি তুলে ধরছি। ওয়েট। গায়ের চাদরটা বেশ ভালো করে জড়িয়ে নিয়ে প্রফেসর সোম শুরু করলেন ফাদার জোসেফের কথা। নমস্কার, আমার নাম স্যামুয়েল জোসেফ। আমি ব্রিকলের সেন্ট লুইস চার্চের দায়িত্বে আছি। নমস্কার ফাদার, আমি রুদ্র সোম। আমাকে সোম বলে ডাকতে পারেন। ধন্যবাদ। আপনার কথা আমি অনেক শুনেছি। পবিত্র পরম পিতার হয়ে অন্ধকারের বিরুদ্ধে আপনি যে লড়াইটা শুরু করেছেন তা বাহবার দাবি রাখে। এভাবে বলবেন না ফাদার। শয়তানের বিরুদ্ধে যুদ্ধটা আপনারা অনেক দিন আগেই শুরু করেছেন। আমি তো নবিশ মাত্র। তবে আমাদের যুদ্ধের ধরনটা শুধু আলাদা। পরম পিতা চিরকাল এইভাবে আপনার সহায় থাকুন, এই প্রার্থনাই করি। আসলে একটা অদ্ভুত সমস্যায় পড়ে আপনার কাছে আসা। আমার জ্ঞান, পড়াশোনার অভিজ্ঞতা সবই বিফলে গেছে এই ব্যাপারে। যদি একটু সাহায্য করেন। বেশ তো বলুন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তবে আমাকে আপনি করে প্লিজ বলবেন না। আপনি আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ। তুমি ঠিক আছে? আচ্ছা, বেশ বেশ, তবে তাই হোক। আমাদের গ্রামটা মানে ব্রিকলে একদম ছবির মতো সাজানো একটা জায়গা। নয় নয় করে বহু গ্রাম আমাকে ঘুরতে হয়েছে এই চার্চের কাজে। ব্রিকলেতে এই নিয়ে আমার 4 বছর চলছে। বিশ্বাস করো, এরকম শান্তিপূর্ণ জায়গা আমি খুব কমই দেখেছি। কিন্তু হঠাৎ মনে হচ্ছে শয়তানের একটা অদৃশ্য থাবা আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে গোটা গ্রামটাকে। দাঁড়ান, একটু ডিটেলসে যদি খুলে বলেন ফাদার। এই শীতের রাতে ফাদারেরও আর কাজ নেই। গ্রামের মধ্যে নাকি দুম করে ঘোল এসে হাজির হয়েছে। কে এক মাস্টার নাকি তাকে আবার দেখেও ফেলেছে। যত সব বুড়ো মাতালদের ভীমরতি। দূর, এই শীতের রাতে কোথায় তার ফায়ার প্লেসের আঁচে বসে ওয়াইনের উষ্ণ স্বাদ আস্বাদন করার কথা, আর কোথায় সে কিনা এখন জনমানব শূন্য এই রাস্তায় রাত পাহারায় বেরিয়েছে। নেহাত ফাদার জোসেফ অনুরোধ করলেন তাই। ফাদারের কোনো অনুরোধ হ্যারি ফেলতে পারে না। অনাথ হ্যারির জীবনে আপনজন বলতে একমাত্র যদি কেউ থাকে, সেটা ফাদার জোসেফ। গ্রামের পরিত্যক্ত কবরখানার পাশে এসে থমকে দাঁড়ায় হ্যারি। বাতাসে অদ্ভুত একটা বিশ্রী যেন গন্ধ। বাতাসটা বেশ ভারী এখানে। চাঁদের আলোয় চারিদিক উদ্ভাসিত। কবরখানার ভেতরটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। উৎসুক হ্যারি গন্ধের কারণটা অনুসন্ধান করার চেষ্টা করে। আরে ওই কোণের দিকের কবরটার পাশে কে যেন বসে আছে না? কে ওখানে? কে? সামনে আসুন। কে? এত রাতে কবরখানায় কে থাকতে পারে? তবে কি মাস্টারের কথাটাই সত্যি? এই হিমেল রাতেও দর দর করে ঘামতে থাকে হ্যারি। হাতের লণ্ঠনটার বাতি আরো বাড়িয়ে দেয় সে। ছায়ামূর্তিটা একটু একটু করে এবার
উঠে দাঁড়ায়। বেশ খানিকটা দূরে হলেও হ্যারি বেশ বুঝতে পারে যে সেটা তার দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। আর সেটা আর যাই হোক, কোনো মানুষের অবয়ব হতে পারে না। আকস্মিক বিস্ময়ে হতবাক হ্যারি খেয়ালও করে না তার পিছন দিক থেকে ধীর পায়ে এগিয়ে আসছে আরো এক রহস্যময়ী কায়া। তার কোমর অবধি বিস্তৃত লম্বা কালো চুলের শাড়িতে চাঁদের আলো লুকোচুরি খেলছে যেন। আমারই ভুল ছিল, বুঝলে সোম। এভাবে ওকে নিরস্ত্র অবস্থায় অজানা বিপদের মুখে এগিয়ে দেওয়া পুরো শরীরটাকে খুবলে খুবলে খেয়েছিল, জানো? হ্যাঁ, কি বলছেন প্রফেসর? কে করলে এমন? আমিও ঠিক এই প্রশ্নটাই করেছিলাম ফাদার জোসেফকে। কি বললেন উনি? খুব ভেঙে পড়েছিলেন ভদ্রলোক। আসলে হ্যারি ওনার পুত্র সম ছিল, ফলে হ্যারির এই অপঘাতে মৃত্যুর জন্য নিজেকেই বারবার দায়ী করছিলেন ভদ্রলোক। আমার হাত দুটো ধরে বলেছিলেন, সোম, যে করেই হোক আসল দোষীকে শাস্তি দিতে হবে। কিন্তু প্রফেসর, ফাদার কি করে নিশ্চিত হচ্ছিলেন যে এই কাজটা কোনো বুনো জন্তুর নয়? এর পেছনে কোনো অলৌকিক শক্তিরই হাত আছে? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা আমি করেছিলাম। উত্তরে উনি আমাকে ওনার সঙ্গে করে নিয়ে আসা বক্সটা খুলে একটা অদ্ভুত জিনিস দেখিয়েছিলেন। কি জিনিস? একটা চামড়া, যেটা হ্যারির লাশের পাশে পাওয়া গেছিল। চামড়া? কিসের? একটা নেকড়ের, তবে সাধারণ নেকড়ের তুলনায় সেটা সাইজে অনেক বড়। আর বিশ্বাস করতে একটু সমস্যা হবে, চামড়াটা ছিল একদম শুষ্ক, ঠিক যেন সাপের চামড়ার মতো। কেউ সেটা ছেড়ে গেছে। হ্যাঁ, কি আশ্চর্য! শুরু হয়েছিল ঘোল দিয়ে, এখন আবার নেকড়ে মানুষ। আমি তো একবারও বলিনি নেকড়ে মানুষ। ও আচ্ছা, তবে ক্রমশ প্রকাশ্য ভায়া, আগে তো ব্রিকলে পৌঁছতে দাও। যাই হোক, আর দেরি না করে পরের দিনই ফাদার জোসেফের সাথে ঘোড়ার গাড়ি করে বেরিয়ে পড়লাম ব্রিকলের উদ্দেশ্যে। পারছি না এই যন্ত্রণা সহ্য করতে, পারছি না। মুক্তি চাই আমি। আরেকটু ডার্লিং, আরেকটু সহ্য করো প্লিজ। ফ্রান্সিস জানিয়েছে সে এক জিপসি মহিলার সন্ধান পেয়েছে, সে পারবে। আর কত চেষ্টা তুমি করলে না, কিন্তু ফলাফল সে শূন্য। ডাক্তার, কবিরাজ, ভগবান, শয়তান সব্বার দরজা নাড়া হয়ে গেছে। পরাজয়ের গ্লানি ছাড়া আর কি বা পেয়েছি বলতে পারো? এই অভিশাপ থেকে আমাদের আর নিস্তার নেই, যতদিন না তুমি নিজে আমাদের মুক্ত করে দাও। যুদ্ধক্ষেত্র ছেড়ে পালানোর কথা যেন তোমার মুখে আর না শুনি কোনোদিন। বাকি যুদ্ধগুলোর মতো এই যুদ্ধটাও আমরাই জিতব। তুমি শুধু একটু ভরসা রাখো আমার উপরে। তুষারাচ্ছন্ন গভীর রাত। গ্রামের বাকি সব ঘরের আলো নিভে গেছে, ব্যতিক্রম শুধু শিক্ষক মিস্টার স্যামুয়েল থমাসের দোতলা বাড়িটা। স্যামুয়েল, স্যামুয়েল,
বাড়ি আছো? আরে ফাদার জোসেফের গলা না? কিন্তু ফাদার এত রাতে আবার কি কিছু বিপদ হলো নাকি? থমাস দম্পতির আলোচনায় ছেদ পড়ে। আসুন ফাদার, সব কুশল মঙ্গল তো? হ্যাঁ, প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই অসময়ে এসে বিরক্ত করার জন্য। ছি ছি ফাদার, এভাবে বলে আমাদের আর লজ্জা দেবেন না প্লিজ। তুমি তো জানোই থমাস, হ্যারি আমার কতটা কাছের ছিল। সেই হ্যারির এরকম একটা পরিণতি সবটাই আমার জন্য। ফাদার, আপনি নিজেকে অযথা দোষারোপ করবেন না দয়া করে। সব থেকে কষ্টের কি জানো? গ্রামের মধ্যে যাতে প্যানিক ছড়িয়ে না পড়ে, তাই কিভাবে নিজের বুকে পাথর চাপা দিয়ে হ্যারিকে নিঃশব্দে শেষ বিদায় জানিয়েছি তা শুধু তোমরা কজনই জানো, আর জানেন পরম পিতা। সবটাই জানি ফাদার। পরম পিতা হ্যারিকে নিশ্চয়ই পরম শান্তি প্রদান করবেন। কিন্তু আমি যে শান্তি পাচ্ছি না থমাস। প্রকৃত অপরাধীর শাস্তি না পাওয়া অবধি এই সুন্দর ব্রিকেলকে শয়তানের অবাধ চরণভূমি হওয়ার থেকে আটকানো অবধি। আর তাই তো, ঈশ্বর! কি হলো ফাদার? প্রতিশোধের স্পৃহা আমাকে অন্ধ করে দিয়েছে, তাই স্বাভাবিক বিবেচনাটুকু বুঝি লোপ পেয়েছে আমার। চার্চ থেকে আমার সাহায্যের জন্য এক প্যারানর্মাল বিশেষজ্ঞকে পাঠিয়েছেন, প্রফেসর রুদ্রসোম। উনি বাইরেই দাঁড়িয়ে আছেন। আমি কথায় কথায় ভুলেই গিয়েছি যে উনি তোমার সাথে একটু কথা বলতে চান। তাই তোমার যদি কোনো আপত্তি না থাকে, আসলে রাত তো অনেক হলো। আপনিও না ফাদার এখনো আমাদের পর মনে করেন। এত কিন্তু কিন্তু কেন? ভদ্রলোক না জানি কি ভাবলেন এতক্ষণ এভাবে একা বাইরে। ছি ছি ছি, আপনি বসুন ফাদার, আমি এখনই ওনাকে ভেতরে নিয়ে আসছি। গুড মর্নিং প্রফেসর। কাল রাতে ঘুমোতে কোনো সমস্যা হয়নি তো? আসলে নতুন জায়গা তো। একেবারেই না মিস্টার উইলকিনসন, বরং কাল বেশি রাত হয়ে যাওয়ায় আর আপনাকে ধন্যবাদই জানানো হয়নি। আপনার আতিথেয়তার জবাব নেই। ছি ছি ছি, এভাবে বলবেন না। গ্রামের একজন হিসাবে এইটুকু না করতে পারলে তো আমার শেরিফ হওয়াই তো বৃথা, তাই না? আর যেখানে আপনি আমাদের এত বড় বিপদ থেকে উদ্ধার করতে এসেছেন। দেখুন, বিপদটা এক্স্যাক্টলি কি সেটা বুঝতে আমার বেশ কিছুটা সময় লাগবে, আর সেই সাথে আপনাদের সাহায্যেরও প্রয়োজন। যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত প্রফেসর। আমার সাধ্যমতো হেল্প আমি আপনাকে করব। অনেক ধন্যবাদ। কিন্তু ফাদার জোসেফ সেই কাল রাতে আমাকে আপনাদের বাড়িতে দিয়ে গেলেন, আর তো ওনার দেখাই পেলাম না। উনি ঠিক এসে পড়বেন। আসলে আমাকে উনি বলে রেখেছিলেন যে আপনি সকালে ঘুম থেকে উঠলে ওনাকে একটু খবর টবর দিয়ে আসতে। কাল অত রাত হওয়ার পরেও আজ যে এত সকালে আপনি উঠে পড়বেন এটা আমি ভাবিনি। আমি এক্ষুনি ওনাকে খবর পাঠানোর ব্যবস্থা করছি। আসলে কি জানেন, সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার চিরকালের অভ্যেস। দিনের অনেকটা সময় বেশি পাওয়া যায়, আর তাছাড়া কিছু যোগব্যায়ামও করার অভ্যেস আছে আর কি। আপনাদের ইন্ডিয়ান যোগার কথা আমি শুনেছি, খুব এফেক্টিভ। আমাকেও কিন্তু শেখাতে হবে তাহলে। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে চলুন বাইরে গিয়ে বাগানে বসা যাক। চা খেতে খেতে সকালের ব্রেক লেগে দেখুন। বেশ, তো চলুন না। রাতের ব্রিকেল আর সকাল অনেকটাই আলাদা, তাই না সোম? ফাদার জোসেফ এসে গেছেন। আসুন ফাদার। মিস্টার উইলকিনসন উঠে গেলেন গেট খুলতে। বসুন ফাদার, আপনারা বসুন, কথা বলুন। আমি ভিতরে যাচ্ছি টি ব্রেকফাস্টের জন্য। সুপ্রভাত ফাদার। সুপ্রভাত সোম। কাল কোনো সমস্যা হয়নি তো? আরে না না, একেবারেই না ফাদার। শেরিফ উইলকিনসন অমায়িক মানুষ।
হ্যাঁ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তো লোকের নজর এড়াতে তোমার থাকার ব্যবস্থা এই বাড়িতেই করেছি। আচ্ছা, আমার আসার ব্যাপারটা কিংবা আসল পরিচয় কজন জানে ফাদার? না না, বেশি কেউ না। ওই হ্যারির ব্যাপারটা যারা জানে, মানে সেদিনের উইলকিনসনের বাড়ির সন্ধ্যের আড্ডায় যারা উপস্থিত ছিল তারাই। সব মিলিয়ে 7-8 জন হবে হয়তো। আসলে বুঝতেই পারছো, সকলেই গ্রামের বেশ প্রতিপত্তিশালী ব্যক্তি। আমাকেও তো এদের নিয়েই চলতে হয়। ওই প্রতিপত্তিশালী ব্যক্তিরাই যে বেশিরভাগ ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ফাদার। এনিওয়ে, বাকি গ্রামবাসীদের কি বলা হয়েছে আমার ব্যাপারে? কারণ প্রায় সব বাড়ি আমাকে যেতে হবে। কথা না বললেও আমার কিছু জিনিস দেখার খুব প্রয়োজন। কারণ ব্রেকলেতে ঢোকার আগে খেয়াল করলাম আগের গ্রামটা প্রায় মাইল 7 দূরে, মাঝে শুধুই জঙ্গল ঘেরা পাহাড়। তাই আগে আমাকে বুঝতে হবে বিপদটা বাইরে থেকে আসে নাকি গ্রামেই তার সূত্রপাত। সে বিষয়ে তুমি কিছু ভেবো না। তোমাকে ইংল্যান্ডের চার্চ থেকে পাঠানো হয়েছে আমার অনুরোধে, সারা গ্রামে কিছু শান্তির অনুষ্ঠান ক্রিয়া সম্পন্ন করার জন্য। এরকমই প্রচার করেছি। আর এখানে এটা খুব কমন ব্যাপার। উইলকিনসন নিজে তোমাকে সারা গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। বেশ ফাদার। আচ্ছা, কাল রাত থেকে জানেন একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো। কালকে রাতে প্রথমেই যার বাড়িতে গেছিলাম, মানে শিক্ষক থমাস, উনি কি কোনো কারণে খুব আপসেট? কথাবার্তা বেশ অসংলগ্ন দেখলাম। একজন শিক্ষক মানুষের পক্ষে, আর তাছাড়া ওনার স্ত্রীকেও দেখলাম বেশ চিন্তান্বিত। হাসিটাও যেন মেয়ে কি মনে হলো। আসলে সোম, ওদের জীবনে একটা খুব বড় ট্র্যাজেডি ঘটে গেছে। আমি প্রফেসরকে বাকিটা বলেছি ফাদার। আপনারা প্লিজ ব্রেকফাস্টটা করুন। শেরিফ উইলকিনসন বাগানে উপস্থিত হলেন, সঙ্গে একটি কাজের ছেলে, তার হাতে ধরা খাবারের ট্রে। আহা শেরিফ, এত কিছু আয়োজন কেন করেছো? তুমি তো জানোই আমি। শুধু আপনার জন্য নয় ফাদার, প্রফেসর প্রথমবার আমার বাড়িতে এসেছেন। গ্রামের অতিথি বলে কথা। হি ইজ আওয়ার গেস্ট। থমাস দম্পতির কি ট্র্যাজেডির কথা আপনারা বলছিলেন যেন? হ্যাঁ বলছি। আসলে ওনাদের একটা ছেলে আছে, জ্যাকব। বয়স ধরুন এই 24 কি 25 হবে। এই বয়সের নর্মাল ইয়াংরা যেরকম হয় তার থেকে একটু আলাদা। কেন আলাদা কেন? এরপর চায়ের কাপটা নামিয়ে রেখে মিস্টার উইলকিনসন বলে চলেন, বছরখানেক আগের ঘটনা জানেন। বেচারি জ্যাকব একটা শীতের রাতে একা ঘোড়ায় চেপে ফিরছিল। জোয়ান স্বাস্থ্যবান ছেলে। রাত কিংবা রাতের বিপদ কোনো কিছুকেই এ বয়সে পরোয়া করা চলে না। আর দুর্ঘটনাটা ঘটল সেইখানে। নেকড়ে কিংবা অন্য কিছু একটা দেখে জ্যাকবের ঘোড়া ভয় পেয়ে তাকে ফেলেই দৌড় দেয়। পড়ে গিয়ে জ্যাকব মাথায় খুব গভীর চোট পায়। সারা রাত রাস্তাতেই পড়েছিল। পরে আলো ফুটতে গ্রামবাসীরা গিয়ে তাকে দেখতে পায় ওই অবস্থায়। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল। জ্যাকবের মাথার আঘাতটা ছিল গুরুতর। জানি না পরম পিতার এক্ষেত্রে কি বিচার ছিল। বেচারি পাগল হয়ে যায়। অনেক ওষুধ, ডাক্তার, বৈদ্যি, এমনকি কবিরা, জিপসি, জাদুকর, সব চেষ্টাই করা হয়েছে, বুঝলে সোম। কিন্তু সবই ব্যর্থতায় শেষ হয়েছে। এমনি সময় ঠিক থাকলেও মাঝে মাঝে তো খুবই ভায়োলেন্ট হয়ে যায়। তাই ওদের ঘরের নিচের দিকের একটা কুঠুরিতে বেচারিকে বন্ধ করে রাখা হয়। একজন মা বাবা হিসেবে তার সন্তানকে এভাবে দেখা যে কি চরম দুঃসহ, তা থমাস দম্পতিকে দেখলেই বোঝা যায়। আগে তো আরো ঘন ঘন হিংস্র হয়ে উঠত জ্যাকব, কিন্তু ইদানিং ইদানিং কি ফাদার? সবাই চলে গেছে দূরে মেন রাস্তার দিকে। সেখানে ধুলোবালি উড়িয়ে প্রচণ্ড শব্দ করে এগিয়ে চলেছে এক ঘোড়ার গাড়ি। আর সেই সঙ্গে একটা বিশ্রী গন্ধে ভরে গেছে চারিদিক।
আরে ওটা কার গাড়ি ফাদার? অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কার্ল এপসনের। উনি প্রায়ই শহরে যান। ওনার বাড়ির পিছনে একটা বিশাল দিঘি আছে, যেখানে মাছের চাষ করেন ভদ্রলোক। এই গন্ধও সেই মাছের চারার। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আগে জ্যাকব প্রায়ই ভায়োলেন্ট হয়ে যেত, কিন্তু এখন এই ব্রিগেডিয়ার কার্লের শহর থেকে আনা এক ভেষজ ঔষধেই বেশ শান্ত থাকে ছেলেটা। এবারের কেসটা বেশ কনফিউজিং ছিল, বুঝলে কৌশিক? কনফিউজিং কেন? কারণ আমার হাতে কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না। আমি কিসের বিরুদ্ধে লড়তে যাচ্ছি? টানা 4 দিন শেরিফ উইলকিনসনকে নিয়ে গোটা গ্রামের প্রতিটি বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও, আমার যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা সেরে ফেলেও কোনো সন্দেহজনক কিছু কিংবা কোনো দিক নির্দেশ করতে আমি পাইনি। বড্ড অসহায় লাগছিল নিজেকে, কেননা রোগের উৎস সম্বন্ধেই যদি জানতে না পারি তাহলে চিকিৎসা করব কিভাবে, তাই না? আর ফাদার জোসেফ? উনিও নিজের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে এই ঘোরাঘুরিতে একটা লাভ হয়েছিল আমার। কি প্রফেসর? বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গেছিলাম আমি। যেমন মিস্টার থমাসের ঘোল দেখা কিংবা হ্যারির উপর নেকড়ের আক্রমণ, সবগুলোই ঘটেছে একটা বিশেষ তিথিতে, পূর্ণচাঁদ বা পূর্ণিমা। আর শুধু তাই নয়, গ্রামের অনেকের সাথেই কথা বলে এটা জানতে পেরেছি যে বেশ কয়েক মাস ধরে গ্রামের কিছু মিসিং এর ঘটনা এমনভাবেই ঘটে চলেছে। যেমন কারুর খামারের মুরগি, ভেড়া ইত্যাদি সব প্রাণীর। গ্রামের লোক অবশ্য শীতের রাতের নেকড়ে হানার আধিক্যকে মেনে নিয়েছিল এ ব্যাপারে। যাই হোক, মুখের কথার উপর ভর করে তো আর আমার চলবে না, প্রমাণের দরকার ছিল, বুঝলে? সেসব দিয়ে অবশ্য প্রমাণটা পেয়ে গেলাম। আচ্ছা, কিভাবে? বলছি। সেদিন শেরিফ উইলকিনসনের বাড়িতে বসেছিলাম সন্ধ্যেবেলা আমরা, আমি, ফাদার জোসেফ আর উইলকিনসন নিজে। আমরা আলোচনা করছিলাম আমাদের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে। আর ঠিক তখনই চার্চ থেকে একটা ছেলে এসে জানালো যে আমার নামে ইংল্যান্ডের চার্চ থেকে একটা রেজিস্টার্ড চিঠি এসেছে। খুলে দেখি সেই যে নেকড়ের চামড়াটা ল্যাবে পরীক্ষা করতে দিয়ে এসেছিলাম, তার ল্যাব রিপোর্ট। কি ছিল রিপোর্টে? ক্রমশ প্রকাশ্য ভায়া। যাই হোক, আমার যেটা জানার দরকার ছিল আমার জানা হয়ে গিয়েছিল। এইবারে শুধু 2 এ 4 করার পালা। কিন্তু তার জন্য আমাকে একবার শহরে যেতে হতো, কিছু জিনিস আনার প্রয়োজনে। আমি শেরিফ আর ফাদারের সাথে পরবর্তী পরিকল্পনা সাজিয়ে ফেললাম। পরের দিন সকালেই আমার শহর ফিরে যাওয়ার ব্যবস্থা করতে বললাম। যাওয়ার আগে আর একটা কাজ ছিল। কি কাজ প্রফেসর? গ্রামের বাকি সবার বাড়ি দেখা হয়ে গেলেও সেই এক্স ব্রিগেডিয়ার কার্ল এপসনের বাড়ি আমার দেখা বাকি ছিল। আর ভদ্রলোক নিজেও সকালে এসে ডিনারের নিমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন, তাই ভাবলাম যাওয়ার আগে এক ঢিলে 2 পাখি মেরে আসি। ফাদার রাতে যেতে চাইলেন না, আমি আর শেরিফই চললাম ব্রিগেডিয়ারের বাড়ি। তো ব্রিগেডিয়ার ভদ্রলোকের সাথে আলাপ হলো। দেখলাম যুদ্ধক্ষেত্র ত্যাগ করলেও ভদ্রলোকের মিলিটারি মেজাজ এখন অটুট। আমাকে তো রীতিমতো জেরাই করে ফেললেন প্রায়। আর উনি এসব ভূত প্রেত ঈশ্বর কিছুই মানেন না। ওনার মত অনুযায়ী পাগল ছেলের শোকে বুড়ো থমাস মাস্টারের নিজের মাথাটাও খারাপ হয়ে গেছে, তাই ভুলভাল বকছে। আর হ্যারিরটা স্রেফ পাহাড়ি নেকড়ে ছাড়া আর কিচ্ছুই না। এবং ওনার যদি আগের মতো বয়স আর হাড়ে জোর থাকতো, উনি নিজেই বন্দুক হাতে রাতে গ্রামের রাস্তায় নেমে পড়তেন আর এইসব মিস্ট্রি ফিস্ট্রি নাকি নিমেষে দূর করে দিতেন। বাপরে, এই ব্রিগেডিয়ার তো দেখছি বেশ কড়া মেজাজের মানুষ। হ্যাঁ, সে আর বলতে।
নেহাত ফাদারকে সম্মান করেন উনি, তাই আমার কাজে বাধা দেবেন না, নইলে উনি এসব প্যারানর্মাল টর্মাল নামক কুসংস্কারে বিন্দু মাত্র বিশ্বাসী নন। শুধু তাই নয়, উনি আমার ইন্ডিয়ান অরিজিনকেও ওটা দিতে ছাড়েননি। এসব ভোজবাজিতে বিশ্বাস করার জন্য ওই ইত্যাদি আর কি। তা যাই হোক, পেট ভরে অপমান আর মিসেস এপসনের হাতের সুস্বাদু খাবার খেয়ে আমি আর শেরিফ বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। আর তখনই রাস্তায় ঘটে গেল সেই ভয়ানক ঘটনাটা। কি ঘটনা প্রফেসর? বলছি। স্নোফলস বাড়লো বলে মনে হচ্ছে প্রফেসর। আজ রাতটা কিন্তু বেশ গভীর হতে চলেছে। তাই তো মনে হচ্ছে। ব্রিগেডিয়ারের বাড়ি থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেল। কাল সকালে আমার যাওয়ার আবার প্রবলেম হয়ে যাবে না তো? সেই নিয়ে কোনো প্রবলেম হবে না প্রফেসর। আমার এই ঘোড়ার গাড়ি ফায়ার, যতই বরফ জমুক না কেন আপনাকে ঠিক পৌঁছে দেবে। আচ্ছা, কার্ল এপসনের বাড়িটা কিন্তু বেশ দূর আপনার বাড়ি থেকে। আসলে আমার বাড়িটা গ্রামের একেবারে উত্তরে, আর ওনারটা একদম দক্ষিণে। তাই তো এই তুষার রাতে ঘোড়ার গাড়িটা নিলাম। আপনি তো হেঁটেই যেতে চাইছিলেন আবার। তা বটে। গায়ের ওভারকোটটাকে আরো শক্ত করে জড়িয়ে নিলেন প্রফেসর সোম। রাস্তায় একটাও জনমানুষ দেখা যাচ্ছে না। বেশিরভাগ বাড়ির আলো প্রায় নিভু নিভু। গ্রামের হিম শীতল রাত বুঝি এমনি হয়। শুধু উইলকিনসনের ঘোড়ার গাড়িটা সেই পাষাণপুরীর নিস্তব্ধতাকে অস্বীকার করে তুষারের বুক চিরে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। নেমে আসুন প্রফেসর, বাড়ি এসে গেছে। ও, এসে গেছে? হ্যাঁ, চলুন। পায়ের তলায় নরম তুষার, মাথার উপর চাঁদের আলো। এমন সুন্দর ব্রিকলেতে যে কোনো কালো রহস্য লুকিয়ে থাকতে পারে, এ কথা ভাবতেও অবাক লাগে। এটাই ভাবছিলেন প্রফেসর সোম। হঠাৎই সামনের ঝোপের আড়াল থেকে যেন একটা জমাট বাঁধা কালো অন্ধকার ছুটে এলো তার দিকে। কিছু বুঝে ওঠার আগেই সেটা প্রফেসরের বুকের ওপর ঝাঁপিয়ে পড়লো, আর তারপরে শুরু হলো এলো পাথারি আঁচড়, কামড়। প্রফেসর জ্ঞান হারালেন। প্রফেসর, প্রফেসর, প্রফেসর শুনতে পাচ্ছেন? আর ইউ অল রাইট? আপনি ঠিক আছেন প্রফেসর? সারা গায়ে প্রচন্ড ব্যথা নিয়ে উঠে বসলেন প্রফেসর। বিছানার চারিদিকে এক গাদা লোক। ফাদার জোসেফ, মিস্টার থমাস, শেরিফ উইলকিনসন, সবার চিন্তিত মুখ। তুমি ঠিক আছো তো বাবা? আমি ঠিক আছি, কিন্তু কি এভাবে হঠাৎ? আমাকে মাফ করবেন প্রফেসর, সব আমারই দোষ। এগিয়ে আসেন মিস্টার থমাস। কিন্তু কেন? আমি কিছু বুঝতে পারছি না তো। আমি বুঝিয়ে বলছি প্রফেসর। জ্যাকব আমার ছেলে, মানসিকভাবে অসুস্থ। যদিও ওকে ঘরের মধ্যে আটকেই রাখা থাকতো, কিন্তু আজ কিভাবে নিজেকে ছাড়িয়ে রাস্তায় চলে এসেছে, আর তারপরেই আপনার উপর এই বিপত্তি। ফাদার? হ্যাঁ বলো সোম। ঘরের ভিড়টা একটু ফাঁকা করতে বলুন তো। আপনার সাথে আমার কিছু কথা আছে। প্রায় ভোর হয়ে এলো, আমি এখনই বেরিয়ে যাব। তার আগে আপনার সাথে কিছু কথা বলে নিতে চাই। প্রফেসর, আপনি আমার উপর রাগ করে এভাবে চলে যাচ্ছেন। আসলে ডাক্তার অনেক আগেই বলেছিল জ্যাকবকে শহরের কোনো মেন্টাল অ্যাসাইলামে রেখে আসতে, কিন্তু নিজের ছেলেকে কে আর এভাবে পাগলখানায় রেখে আসতে চায় বলুন? এর আগে তো এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। না 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 না, আপনি ভুল করছেন মিস্টার থমাস। আপনার বা আপনার ছেলের উপর রাগ করে নয়, আমার সত্যি হাতে একদম সময় নেই। আমাকে শহর ইমিডিয়েট যেতেই হবে, নাহলে আরো বড় বিপদ ঘনিয়ে আসবে ব্রেকলের উপরে। ফাদার প্লিজ, আপনি ঘর ফাঁকা করার ব্যবস্থা করুন। শুধু ঘরে থাকবেন আপনি, শেরিফ আর মিস্টার থমাস। আচ্ছা বেশ সোম, তবে তাই হোক।
ইস, ভগবান যে কার কপালে কি লিখে রাখেন কে জানে। হ্যাঁ ঠিকই, এভাবে ফুটফুটে একটা প্রাণ। ফুটফুটে না ছাই, একটা হিংস্র পাগল অমানুষ, একটা আপদ গেছে। আহা, একটা মানুষ মারা গেছে, এভাবে মারা গেছে, আর তোমরা এসব আলোচনা করছো। সারা গ্রাম আজ ভেঙে পড়েছে পুরনো কবরখানায়। গ্রামের শিক্ষক মিস্টার থমাসের একমাত্র ছেলে জেকব মারা গেছে আগের রাতে। তারই অন্তিম যাত্রায় জড়ো হয়েছে সব গ্রামবাসী। কিভাবে মারা গেল বলো তো? জানি না বাপু, তবে শুনেছি ঘর থেকে পালিয়ে গেছিল রাতে, আর ব্যাস পাগল মানুষ পড়েছে ক্ষুধার্ত নেকড়ের সামনে, টুকরো টুকরো করে খেয়েছে নাকি সব। হ্যাঁ, এমন হাল করেছে শরীরটার নাকি কফিনে পুটুলি করে ভরতে হয়েছে। আহারে, হায় ঈশ্বর, ভগবান যেন কাউকেই এই পরিণতি না দেয়। কিন্তু মিসেস থমাসকে তো দেখছি না এখানে। নিজের ছেলের এই অবস্থা কেউ দেখতে পারে? মিস্টার থমাস তো লাশ শনাক্ত করার পর শেরিফ আর ফাদার জোসেফ ওরাই সব ব্যবস্থা করেছেন। পরম পিতা, জেকবের আত্মাকে শান্তি দিন। মে হিজ সোল রেস্ট ইন পিস। চারিদিক থেকে ভেসে আসা টুকরো টুকরো মন্তব্যের মাঝে জেকবের অন্তিম সংস্কার সম্পূর্ণ হয়। জমে থাকা ভিড়টা একটু একটু করে কমতে থাকে। মিস্টার উইলকিনসন ফাদার জোসেফের কাছে গিয়ে বলেন, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না ফাদার। আর একটু ধৈর্য ধরো শেরিফ। প্রফেসর সেই যে গেলেন দুদিন আগে, আর তো ফিরে এলেন না। আজ রাতটা অপেক্ষা করো শেরিফ, আমার মন বলছে আমাদের সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। চার্চের পুরনো ঘড়িটায় ঢং ঢং করে 12টা বাজল। চাঁদের আলো আর হালকা তুষার ব্যতীত পথ ঘাট একদম শুনশান। অবশ্য এত রাতে কারো থাকার কথাও নয়, কিন্তু ও কি, পুরনো কবরখানার গেটটা খুলে এত রাতে কে ঢুকছে ওখানে? না, সে কোনো মানুষ তো নয়। মানুষ আর নেকড়ের মাঝামাঝি কদাকার এক প্রাণী টলমল করতে করতে কবরখানায় পাগলের মতো কি যেন খুঁজে চলেছে। সদ্য সমাহিত জেকবের কবরটার সামনে এসে থমকে দাঁড়ায় প্রাণীটা, আর তারপর পাগলের মতো আছড়ে পড়ে কবরের মাটি খুঁড়ে চলে সে। চাঁদের ওপর জমে থাকা মেঘগুলো যত সরে যেতে থাকে, প্রাণীটার গায়ের লোম, হাতের নখ, মুখ সব কিছু বদলে যেতে থাকে। ছিঁড়ে পড়তে থাকে বরণের পোশাক। পেছন দিক থেকে আরো একটা ওভারকোট পরা ছায়ামূর্তিকেও দেখা যায় জেকবের কবরের দিকে সরে আসতে। ওই কফিনে কোনো লাশ নেই। তোমার খেলা শেষ মিস্টার শেপ শিফটার। অনেক অন্যায় করেছ, এবারে নরকের আগুনে পোড়ার জন্য প্রস্তুত হও। ওভারকোট পরিহিত প্রফেসর সোম লাফিয়ে পড়েন সেই প্রাণীটার উপর। হাতের সিলভার গোঁজটা আমূল বিঁধিয়ে দেন তার বুকে। তারপর এক প্রচন্ড পাশবিক চিৎকারে রাতের নিস্তব্ধতা যেন খান খান হয়ে ভেঙে পড়ে। এক ঝটকায় প্রাণীটা প্রফেসরকে মাটিতে ছিটকে ফেলে। তার সারা শরীর প্রচন্ড আক্রোশে কাঁপতে থাকে। প্রফেসর সোম আবার শক্ত কণ্ঠে বলে ওঠেন, আর তোর পক্ষে রূপ বদল সম্ভব নয় নরকের কীট। মাটি থেকে উঠে পড়েন প্রফেসর। হাতের সিলভার ছুরিটা বাগিয়ে ধরেন আর রসুন ফুলের মালা দিয়ে তৈরি একটা জাল ছুঁড়ে দেন প্রাণীটার উপর। আবার একটা প্রচন্ড চিৎকারে বিদীর্ণ হয় আকাশ বাতাস। শরীফ, সিলভারের জালটা নিয়ে আসুন।
এগিয়ে আসুন এদিকে। শরীফ, শরীফ, আমার দিকে তাকান। আপনি না পারলে আমার হাতে জালটা দিন। ঘটনার আকস্মিকতায় শেরিফ উইলকিনসন যেন পাথরের মূর্তি হয়ে গেছেন। চোখের সামনে ওই ভয়ানক জীবটাকে দেখে তিনি যেন আর নড়তে পারছেন না। অন্ধকারের বুক চিরে ফাদার জোসেফকেও ছুটে আসতে দেখা যায়। শেরিফ উইলকিনসনের হাত থেকে জালটা নিয়ে তিনি ছুঁড়ে দেন প্রফেসরের দিকে, কিন্তু ততক্ষণে যা দেরি হওয়ার হয়ে গেছে। সেই নরকের জীবটা ততক্ষণে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে। প্রফেসরদের দিকে এক আগুনে দৃষ্টি হেনে সে 4 পায়ে দৌড় লাগায় পাশের জঙ্গল দিয়ে। ঈশ্বর, এত কাছে এসেও আমরা হেরে গেলাম শয়তানের কাছে। আর কি আমরা এই সুযোগ পাবো না কোনোদিন? আমাকে মাফ করে দিন প্রফেসর। শুধু আমারই একটা ভুলে এত বড় প্ল্যান নষ্ট হয়ে গেল। সারা জীবনে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এখন আত্মবিলাপের সময় নয় শেরিফ। ও আর রূপ বদল করতে পারবে না। দেরি না করলে এখন ওকে ধরা সম্ভব। বাট হাউ, কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু চোখ কান খোলা রাখলে আপনিও বুঝতে পারতেন। নিঃসন্তান ব্রিগেডিয়ার এপসন দম্পতির টেবিলে সেদিন 2টো নয়, কিন্তু 3খানা খালি চায়ের কাপ ছিল। ঘোড়ায় চেপে বসলেন প্রফেসর। ঝড়ের বেগে উড়ে চললেন এক্স ব্রিগেডিয়ার কার্ল এপসনের বাড়ির দিকে। হতভম্ব ফাদার জোসেফ আর শেরিফ উইলকিনসনও 2টো ঘোড়ায় চেপে ফলো করতে লাগলেন তাকে। আসুন আসুন প্রফেসর, আমি জানতাম আপনি আসবেন। ও, শেরিফ আর ফাদারও এসেছেন, ভালোই হলো তাহলে। আমার শেষ কনফেশনটা সবার সামনেই রেখে যাব। একটা আরামকে দাঁড়ায় গা এলিয়ে শুয়ে আছেন ব্রিগেডিয়ার কার্ল এপসন, হাতে ধরা একটা পিস্তল। ভদ্রলোকের ক্ষত বিক্ষত শরীর থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে, কিন্তু কি শান্ত মানুষটার গলার স্বর। ঘরের এক পাশে উপুর হয়ে পড়ে আছে এক অর্ধনগ্ন মহিলার শরীর। সেটা যে মিসেস এপসনের তা আলাদা করে বলার অবকাশ রাখে না। আর ব্রিগেডিয়ারের ঠিক পায়ের কাছে পড়ে রয়েছে সেই বিকট জীবটা। রক্তের ধারা বয়ে আসছে তার শরীর থেকে। হাতের বন্দুকটা ফেলে দিন মিস্টার এপসন। তা আর সম্ভব নয় প্রফেসর। বাকিদের প্রাপ্য শাস্তি আমি তাদের দিয়েছি, কিন্তু আমার শাস্তি কে দেবে? আমার তো পাপের শেষ নেই প্রফেসর। মাথা ঠান্ডা করো কার্ল। এই পরম পিতার ঘরে সবার জন্য ক্ষমা আছে। রাখুন আপনার পরম পিতা। কোথায় ছিল আপনার পরম পিতা যখন সেই নদীর ধারের বুড়ো পিশাচটা আমাদের ওই অভিশপ্ত নদীর জল খেতে বাধ্য করেছিল? কোথায় ছিল আপনার পরম পিতা যখন এই নিঃসন্তান দম্পতির একমাত্র অবলম্বন আমাদের পুত্র সম সার্জেন্ট প্রতি পূর্ণিমার রাতে অভিশপ্ত রূপ ধারণ করতে বাধ্য হতো? ক্ষুধার জ্বালায় বনে জঙ্গলে কবরখানায় তড়পে তড়পে ঘুরে বেড়াতো? না না, এগিয়ে আসবেন না প্রফেসর, এটা কিন্তু লোডেড গান। আর বুড়ো হয়ে গেলেও আমার হাতের টিপ কিন্তু এখনো বেশ ভালো। চুপচাপ দাঁড়িয়ে শুনুন আমার কথা। ধীর পায়ে পিছিয়ে আসেন প্রফেসর সোম। আমি কিন্তু হাল ছাড়িনি জানেন। ওঝা, গুনিন, জিপসি, আপনাদের ভগবান, শয়তান কারো কাছে যেতে বাকি রাখিনি, কিন্তু কেউ আশার আলো দেখাতে পারেনি ওই অভিশাপ ভাঙার। কিন্তু আমি থামিনি, কারণ সে যে আমারই সন্তান।
পূর্ণিমার ওই একদিন বাদে সে যে হাড় মাংসের একটা সত্যিকারের মানুষ। দিনের পর দিন শহর থেকে মাছের চারার নাম করে কাঁচা মাংস এনেছি, পুরানো কবরখানাগুলো খুঁড়িয়ে হাড় গড়ে এনেছি, কিন্তু আর পারিনি। আস্তে আস্তে স্যামুয়েলের খিদেটা খুব বাড়ছিল, নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ সে হারাচ্ছিল। তাই মুরগি, ভেড়া, পুরানো কবর ছেড়ে সে যেদিন হ্যারির উপর আক্রমণ করল, সেদিনে আমি বুঝেছিলাম শেষের পালা উপস্থিত। অদ্ভুত ব্যাপার জানেন, ওর ওই ভীষণ রূপকে ওর মা কিন্তু ভয় পেত না। ওই যেত রাতে ওকে ঘরে ফিরিয়ে আনতে, আর ও পেট ভরে গেলে বাধ্য ছেলের মতো ঘরেও ফিরে আসত। আজও গেছিল, কিন্তু আজ হয়তো খিদেটা ওকে সত্যিকারের পশুতেই পরিণত করেছিল। আজ নিজের মাকে আর চিনতে পারেনি সে। ওই যে পড়ে রয়েছে মিসেস এফসন, কি শান্তিতে ঘুমোচ্ছে দেখুন। ভালোই হলো, মুক্তি পেয়ে গেলেন তিনি। আর স্যামুয়েল? ওকেও মুক্তি দিলাম আমি। 4টে গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। কোথাও না কোথাও তো থামাতেই হতো এই নারকীয় খেলা। আমি করলাম না হয়? সবার শাস্তি সবাই পেয়ে গেছে প্রফেসর, বাকি শুধুই আমি। বাই দা ওয়ে প্রফেসর, জীবনে যুদ্ধক্ষেত্রে শত্রুর অনেক ছক আমি উল্টে দিয়েছি, কিন্তু আপনার ওই থমাস মাস্টারের ছেলের মৃত্যুর ভুয়ো নাটকের ছকটা সত্যি প্রশংসার দাবি রাখে। এনিওয়ে, আমার সময় উপস্থিত বন্ধুগণ, পারলে ক্ষমা করে দেবেন। না না, আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আজ আপনারা শুনলেন কৌশিক সামন্তর কলমে প্রফেসর সোম সিরিজের দ্বিতীয় গল্প কবর খেকো কায়া। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, গল্প পাঠে এনামুল, প্রফেসর সোমের চরিত্রে রাজীব চ্যাটার্জি। এছাড়াও রয়েছে উৎপল, কৌশিক, মলয়, সৌরিন, রক্তিম, তৃষা ও বর্ণিশা। পোস্টার ডিজাইন অর্ক, আবহ সায়ন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। লেখক কৌশিক সামন্তকে দ্য স্টোরি হল্টের পক্ষ থেকে জানাই অনেক ধন্যবাদ। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।